হ্যালো পরীক্ষার্থীরা, কি অবস্থা সবার? নিশ্চয়ই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সবাই। আর এখন আসলে একটু গুছিয়ে পড়ার সময় যেহেতু, তাই ব্যক্তিগতভাবে আমি কোনো সাজেশনে বিশ্বাস না করলেও কিছু প্রশ্ন তোমাদের আজকে দেখিয়ে দিতে চাই, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো বাংলা উচ্চারণের নিয়ম এই টপিকটা দিয়ে শুরু করি। এই প্রশ্নটা সাধারণত প্রশ্নের শুরুতেই থাকবে, অর্থাৎ 1 নম্বরে থাকবে একটা উচ্চারণের নিয়ম লিখতে বলা হবে, আর এর সাথে অপশন হিসেবে আরেকটা থাকবে, কিছু শব্দ থাকবে, সেগুলোর উচ্চারণ লিখতে বলা হবে। তো উচ্চারণের নিয়মের জন্য অধ্বনি, ম ফলা আর জ ফলা, এই তিনটাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আর এর সাথে অথবা দিয়ে যে উচ্চারণগুলো লিখতে বলা হবে, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ অধ্যক্ষ, অভিজ্ঞতা, আশ্চর্য, গ্রীষ্মকাল, অনিঃশেষ, অজ্ঞান, অংশীদারিত্ব, অদ্বিতীয়, এরকম এই শব্দগুলো উচ্চারণ লিখতে বলা হয় সাধারণত। এর বাইরেও থাকে, তবে যদি তোমরা এই শব্দগুলো প্র্যাকটিস করো এবং এগুলোর নিয়ম জানো, তাহলে যে শব্দই আসুক সেগুলো লিখতে পারবে। 2 নম্বরে থাকবে বাংলা বানানের নিয়ম। এখানেও যথারীতি একটি নিয়ম লিখতে বলা হবে এবং এর সাথে অথবা দিয়ে কিছু ভুল বানান থাকবে, সেগুলো শুদ্ধ বানানে লিখতে হবে। তো যে নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের 6টি নিয়ম, যেগুলো অনেক সময় 5টি নিয়ম হিসেবেও থাকে, তোমরা 6টি মনে রাখবে। এই প্রশ্নটাকে বিভিন্নভাবে করা হয়ে থাকে, কখনো বলা হয় যে তৎসম শব্দ বানানের 5টি নিয়ম লেখো, তখনও কিন্তু একই নিয়মগুলো তোমরা লিখতে পারবে। পাশাপাশি নত্যবিধান আর সত্যবিধানের নিয়মগুলো পড়ে রাখবে। আর নিয়ম লেখার ক্ষেত্রে সেটা উচ্চারণের নিয়ম হোক কিংবা বাংলা বানানের নিয়ম হোক বা যে কোনো নিয়ম বা যে কোনো প্রকারভেদ যখনই লেখো, সংজ্ঞা সহ উদাহরণ কিন্তু অবশ্যই দিতে হবে। উদাহরণ ছাড়া কোনো নিয়ম, কোনো শ্রেণীবিভাগ কমপ্লিট হয় না। কাজেই তোমাকে প্রশ্নে উদাহরণ সহ শব্দটা থাকুক বা না থাকুক, তুমি অবশ্যই কমপক্ষে 2টি করে উদাহরণ লিখবেই। আর শুদ্ধ বানানের ক্ষেত্রে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে যত শব্দ আছে আমি কিন্তু শুদ্ধ শব্দটাই লিখেছি, যাতে তোমরা একই সাথে এই বানানগুলো শিখে নিতে পারো। পরীক্ষায় এই শব্দগুলোর ভুল বানান দেওয়া থাকবে। যেমন ধরো অধ্যয়ন শব্দটা অধ্যায়ন, ধয়ে জফলা আকার দিয়ে থাকতে পারে, বা অপরাহ্ন, এখানে যে হয়ের সাথে মূর্ধন্য ন, সেখানে পরীক্ষায় দন্তন্য ন দিয়ে থাকতে পারে, কিংবা অন্যভাবেও এই শব্দগুলোর ভুল বানান থাকতে পারে। তোমরা এই শব্দগুলো কিন্তু শুদ্ধ বানান, এগুলো শিখে নিবে অবশ্যই। 3 নম্বরে সাধারণত যে প্রশ্নটি থাকে সেটি ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। এখানে তোমাদের যে কোনো একটি শব্দ শ্রেণীর শ্রেণীবিভাগ লিখতে হয়, অবশ্যই উদাহরণ সহ, এবং পাশাপাশি একটা অনুচ্ছেদ থেকে কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলো কোন শব্দ শ্রেণী সেটা নির্ণয় করতে হয়। তো আমি অনুচ্ছেদের কোনো সাজেশন দিচ্ছি না, কারণ এই বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ বা আবেগ শব্দ, এগুলো সম্পর্কে যখন তোমরা ভালো ধারণা রাখবে, তো ওই বিষয়টা খুব একটা কঠিন না। আর শ্রেণীবিভাগের জন্য বিশেষ্য, ক্রিয়াপদ আর আবেগ শব্দ, এই তিনটাকে আমার এই বছরের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এর বাইরেও তোমরা অবশ্যই পড়ে নিবে যার যার সময় এবং সুযোগ অনুযায়ী। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ এবং সমাস থেকে প্রশ্ন আসবে। উপসর্গ থেকে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই শিখবে। উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কী, আর দ্বিতীয়টি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটি উদাহরণ সহ আলোচনা করতে হবে। উপসর্গের সাথে অথবা দিয়ে সমাস নির্ণয় করতে বলা হবে, অবশ্যই ব্যাস বাক্য সহ ওইটি কোন সমাস সেটি লিখবে। অল্পপ্রাণ, অকল্পক্ষ, অনতিবৃহৎ, অবিশ্বাস্য, এরকম আরও অনেক সমস্ত পদ দেখতে পাচ্ছ। এই সমস্ত পদগুলো যদি তোমরা ব্যাস বাক্য সহ নির্ণয় করতে পারো, তাহলে সমাস থেকে বাকি যে কোনো প্রশ্ন উত্তর করা খুবই সহজ হবে। এই সমস্ত পদগুলোর সমাধান সহ সমাসের একটা ফুল সাজেশনের ভিডিও আছে এবং প্রাসঙ্গিক আরও কিছু ভিডিও থাকবে, যেগুলো মূলত সাজেশন হিসেবেই তৈরি করা হয়েছিল। সেগুলো সবগুলোই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখা যাক বাক্যতত্ত্বের কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। বাক্য বলতে কি বুঝো, একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, বাক্য কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ দাও। বাক্যের প্রকারভেদ কিন্তু 2 রকম হয়ে থাকে, অর্থগত দিক থেকে আর গঠনগত দিক থেকে। দুটিই গুরুত্বপূর্ণ, তবে গঠনগত দিক থেকে এটি তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। পরীক্ষায় সাধারণত গঠনগতভাবে বাক্যের প্রকারভেদই বেশি আসে। আরেকটা প্রশ্ন যদিও খুব কম আসে পরীক্ষায়, তারপরে এবারের জন্য আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই যে গঠনগতভাবে বাক্য যে 3 প্রকার, সরল, যৌগিক এবং জটিল, এর মধ্যে থেকে যে কোনো 2টির পার্থক্য আসতে পারে। কাজেই তোমরা যখন প্রকারভেদ পড়বে, সংজ্ঞা পড়বে, তখন এমনভাবে পড়বে যেন পার্থক্য আসলেও সেটা লিখতে পারা যায়। আর এর পাশাপাশি অথবা দিয়ে থাকবে বাক্য রূপান্তর,
যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং ব্র্যাকেটে নির্দেশনা থাকবে যে ওইভাবে বাক্যটাকে রূপান্তর করতে হবে। যেমন ধনীর কন্যা তার পছন্দ নয়, এটার অস্তিবাচক বা হ্যাঁ বোধক বাক্যটি কি হবে? ধনীর কন্যা তার অপছন্দ। আবার যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, এই বাক্যটি সরল বাক্য হবে দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। খুবই সহজ একটা প্রশ্ন, একটু বুঝে পড়লেই এখান থেকে অ্যান্সার করা খুবই সহজ। বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বলে একটা প্রশ্ন আছে, যেখানে তোমাদের ভুল একটা বাক্য দেওয়া থাকবে, সেটা শুদ্ধ করে লিখতে হবে। যেমন মেয়েটি বেশ বুদ্ধিমান, এটি ভুল বাক্য, এটি শুদ্ধ রূপ কি হবে? মেয়েটি বেশ বুদ্ধিমতী। আবার গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ, এখানে গীতাঞ্জলি বানানটা ভুল আছে, এটি শুদ্ধ করে লিখলেই বাক্যটি শুদ্ধ হয়ে যাবে। সেরকম বাকি বাক্যগুলোও কোথাও না কোথাও ভুল আছে এবং প্রতিটি বাক্যই অনেকবার পরীক্ষায় রিপিট হওয়া। এই অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগে নতুন বাক্য খুব কমই আসে, কাজেই তোমরা যদি এই বাক্যগুলো কিভাবে শুদ্ধ করতে হয় সেটা শিখে নাও, তাহলে শতভাগ কমন পেতে পারো। নির্মিতি অংশের প্রথম প্রশ্নটা থাকে পারিভাষিক শব্দ এবং পাশাপাশি একটা ইংরেজি অনুচ্ছেদ থাকে যেটা বাংলা করতে হয়। এই অনুচ্ছেদগুলোর সাজেশনও আমি দিব না, শুধু পারিভাষিক শব্দের সাজেশন আছে এখানে। অ্যাক্টিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এজেন্ডা, অ্যালিগেশন, অ্যাসেম্বলি, অ্যাটেস্টেশন, অটোগ্রাফ, অটোনোমাস, বেইল, ব্যাংক্রাফট, বাইলিঙ্গুয়াল, বায়োডেটা, বায়োগ্রাফি, ব্লুপ্রিন্ট, বন্ড, বুকলেট, ব্র্যান্ড, বয়কট, ব্রোকার, বুলেটিন, এরকম আরও অনেক শব্দ দেখতে পাচ্ছ। এই সবগুলোই কিন্তু অবশ্যই শিখে রাখবে, কোনোটি বাদ দেওয়ার চেষ্টা করবে না। দিনলিপি লিখন বলতে একটা প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের দিনলিপি বা ডায়েরি লেখার মতো করে একটা অংশ লিখতে হয়। খুবই সহজ এই প্রশ্নের উত্তরটি করা, কাজেই তোমরা নিয়মটা জেনে রাখবে, যেটাই প্রশ্ন আসুক যেন লিখতে পারো। তারপরও গ্রাম্য মেলা দেখার অনুভূতি বা পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর দিনলিপি, বর্ষণ মুখর দিন, সন্ধ্যা সম্পর্কে দিনলিপি, বনভোজনের অভিজ্ঞতার আলোকে দিনলিপি এবং কলেজে 21শে ফেব্রুয়ারি উদযাপনের পর দিনটির দিনলিপি, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কাজে এগুলোর জন্য বিশেষ গুরুত্ব দিয়ে প্রিপারেশন নেবে। এরপর আছে প্রতিবেদন প্রণয়ন বা প্রতিবেদন লিখতে বলা হবে, যেখানে যানজট নিয়ে প্রতিবেদন থাকতে পারে কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে থাকতে পারে। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন কিংবা লাইব্রেরি জরিপ করে প্রতিবেদন। এরপর আছে প্রতিবেদন প্রণয়ন বা একটা বিষয়ের উপরে তোমাদের প্রতিবেদন লিখতে বলবে, যেখানে যানজট কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, এই দুটি বারবার পরীক্ষায় রিপিট হয়, যেহেতু দুটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা। এছাড়া বইমেলা বা ঢাকার বঙ্গবাজার মার্কেটে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, এরকমও প্রতিবেদন লিখতে বলা হতে পারে। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান থাকতে পারে কিংবা কলেজ লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করতে বলা হতে পারে। বৈদ্যুতিন চিঠি বা ইমেইল যখন লিখতে বলা হবে তখন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে ইমেইল পাঠানো বলা হতে পারে, বা সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত আর্থিক সাহায্য চেয়ে একটি ইমেইল তৈরি করতে বলা হতে পারে। এছাড়া এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশ বরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ইমেইল তৈরি করো। এছাড়া নববর্ষের শুভেচ্ছা এবং সুন্দরবন বা যে কোনো দর্শনীয় স্থান ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেইল করতে বলা হতে পারে। আবেদনপত্র পরীক্ষায় লিখতে বলা হয়ে থাকে কখনো কখনো, যেগুলোর মধ্যে চাকরির যে আবেদনপত্র অর্থাৎ সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক কিংবা অন্য কোনো পদের জন্য নির্যোগ্যতার বিবরণ দিয়ে এখানে দরখাস্ত লিখতে বলা হতে পারে। এখানে যদিও আছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য, কিন্তু তোমরা যদি এই নিয়মটা জানতে পারো যে কোনো পদের জন্যই, সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার পদ বা কম্পিউটার অপারেটর, যে কোনোটা কিন্তু আসতে পারে, নিয়মটা একই। কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের কাছে আবেদনপত্র, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিজ্ঞান ক্লাবের বদলে লাইব্রেরি বা অন্য যে কোনো কিছুই প্রতিষ্ঠা আসতে পারে। এরপর আছে ভাব সম্প্রসারণ এবং সারাংশ বা সারমর্ম। সারাংশ আর সারমর্মের সাজেশন দেওয়া জরুরি মনে করছি না, শুধু ভাব সম্প্রসারণের জন্যই
কিছু সাজেশন রয়েছে এখানে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ, এবং বাকিগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এগুলোর প্রিপারেশন নিলে কিন্তু আরও অনেকগুলোই লেখা যেতে পারে, যেমন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। এই ভাব সম্প্রসারণটা শিখলে আরও অনেকগুলো আনসার করা যায়। আবার স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। এই ভাব সম্প্রসারণটিও অনেক ভাষায় আসতে পারে। সংলাপ লিখনের ক্ষেত্রে ফেসবুকের সুফল কুফল, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বই পড়ার গুরুত্ব, সম্প্রতি পড়া একটি বই এবং নববর্ষ উদযাপন খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো এখানে আমি শুধু 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে বলেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু শুধু 2 বন্ধু থাকবে না, সেখানে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ আসতে পারে, বা বাবার সাথে ছেলে বা মেয়ের বা ভাই বোনের মধ্যেও সংলাপ রচনা করতে বলা হতে পারে। পরীক্ষায় যেটাই আসুক তোমরা এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে প্রিপারেশন নেবে। খুদে গল্প রচনার ক্ষেত্রে ধৈর্যের ফল, মানুষ মানুষের জন্য, বিপদে বন্ধুর পরিচয়, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম, ইচ্ছাশক্তি, সততার পুরস্কার, এই বিষয়গুলোর উপরে তোমরা খুদে গল্প লেখা অনুশীলন করবে। আর একটা কথা বলে রাখি, বইয়ের যে গল্পগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা না করাই ভালো। সেগুলো লিখলে কিন্তু খুব একটা ভালো নম্বর পাবে না, কারণ সবাই একই রকম লেখার চেষ্টা করবে। কাজেই তুমি আলাদা কিছু লেখার চেষ্টা করো, বই থেকে একটু ধারণা নাও, সেখান থেকে নিজের মতো একটা গল্প তৈরি করার চেষ্টা করো। আর যখন এরকম নির্দিষ্ট শিরোনামের বাইরে একটা গল্প সংকেত থাকে যেটা ধরে ধরে তোমাকে গল্প লিখতে বলা হয়, যদি তুমি এই শিরোনামের গল্পগুলোর প্রিপারেশন নাও তাহলে কিন্তু ওই গল্প সংকেত ধরে নতুন গল্প লেখা খুবই সহজ হবে তোমার কাছে। প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে আমি এখানে 17টি রচনা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। তোমাদের কাছে হয়তো বেশি মনে হতে পারে, কিন্তু আমি কোনোটিকে বাদ দিতে পারিনি, সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমাদের রচনা আসবে 5টি, কাজেই সংখ্যা একটু বেশিই হবে। স্বদেশ প্রেম, বর্ষণমুখর সন্ধ্যা, রূপসী বাংলাদেশ, শ্রমের মর্যাদা, 21 শতকে পল্লী উন্নয়ন ও বাংলাদেশ, বাংলাদেশের পোশাক শিল্প, পর্যটন শিল্প, অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা, প্রিয় লেখক বা প্রিয় কবি, 21-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, কর্মমুখী শিক্ষা, মাদকাসক্তি, বাংলা নববর্ষ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশ্বায়ন ও বাংলাদেশ, এবং অনলাইন শিক্ষা কার্যক্রম। প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবগুলোর উপরেই প্রিপারেশন নেওয়া উচিত। এই প্রশ্নগুলোকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমি তোমাদের অনুরোধ করব এর মধ্যে কোনোটি বাদ দেওয়ার চেষ্টা না করে সবগুলোই পড়বে। আর এর বাইরে তো অবশ্যই তোমরা পড়বে, যার যার সুযোগ অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী পড়ে নিবে। আর কেউ যদি পিডিএফ কপির প্রয়োজন মনে করো তাহলে আমাকে মেইল করতে পারো, আমি চেষ্টা করব পিডিএফ পৌঁছে দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।